2019 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমার বাবাকে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে নিয়ে রাশেদ, ফারুক, সুজন এবং অন্যান্যজন পরিকল্পিতভাবে কুপিয়ে ও ভারী লোহার রড দিয়ে নির্মমভাবে নৌকো ফুটিয়ে হত্যা করে। পরবর্তীতে একজন চৌকিদারকে বাদী করে তৎকালীন মামলা করে। সেখানে কোথাও কোনো 150-200 জন অজ্ঞাত করে চৌকিদারকে বাদী করে একটা মামলা করে এবং আমাদের বাবার লাশও আমাদেরকে দেওয়া হয়নি, সেটা সরকারি কবরস্থানে সোনাপুর গোরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে আমরা 2025 সালে এসে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা করি কয়েকজনকে আসামি করে। আমাদের পরবর্তীতে মামলাটি পিবিআইয়ের কাছে তদন্ত যায়, কিন্তু মামলাটির তদন্ত দায়িত্বভার পান সিআইডির পিবিআই কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমাকে নিয়ে, কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে যেই মানুষকে জিজ্ঞাসা করছেন, নিরপেক্ষ মানুষকে, তার জবানবন্দি কোনোটাই লিপিবদ্ধ তিনি করেননি এবং কি বাদীকে না জানিয়ে উনি রিপোর্টটা আদালতে জমা দিয়ে দেন এবং 2 নম্বর আসামি মোহাম্মদ রাশেদের আপন মামাকে উনি নিরপেক্ষ সাক্ষী হিসাবে দেখিয়েছেন এবং আমাদের মানিত সাক্ষীর মধ্যে একজন মোহাম্মদ আবু তাহের নামে একজনকে যুক্ত করেছেন, যাকে আমরা চিনি না। এবং উনি ওখানে উল্লেখ করেছেন যে আমাদের 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নেই এবং উনি রিপোর্টে উল্লেখ করেছেন যে বাকি সাক্ষীদেরকে আমি হাজির করতে পারিনি, কিন্তু উনি আমাদের বাকি সাক্ষীদের জবানবন্দি নেয়নি, উনি বলছে লাগবে না। পরবর্তীতে উনি আমাকে জানায়নি যে রিপোর্টটা উনি জমা দিবে বা কোনো ক্লু পাই নাই। আমার যে অভিযোগের ভিত্তির উপর উনি কোনো কিছু পাইছে না পায় না উনি কিছুই আমাকে জানায়নি, উনি বলছে তদন্ত চলমান। পরবর্তীতে আমি 26 তারিখ 4 মাস 2026 সালে ওনার অফিস কক্ষে যাই পিবিআই বালুর মাঠে, যে আমার মামলাটার তদন্ত কতটুকু অগ্রগতি হয়েছে। তখন আমি দুপুর 2টার দিকে ওনার অফিস কক্ষে যাওয়ার 5 থেকে 10 মিনিটের ব্যবধানে উনি 2 নম্বর আসামি মোহাম্মদ রাশেদকে নিয়ে আসে। উনি আনছে না ও নিজে আসছে আমি জানি না। পরবর্তীতে রাশেদ ওনার অফিস কক্ষে আসি আমাকে এভাবে ধরে বলতেছে আমি মামলাটি তুলে ফেলতাম, নাহলে পরিস্থিতি আমার বাবার মতো হবে। তো আমি ওখানে ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আমি নিচে চলে আসি। আপনারা যাচাই করতে পারবেন, ওখানে সিঁড়ির মধ্যে সিসি ক্যামেরা আছে, ওগুলো দেখে আপনারা যাচাই করতে পারবেন। পরবর্তীতে আমরা পিবিআইয়ের বিরুদ্ধে নারাজি দিলে মামলাটা পরবর্তীতে আবার আদালত সিআইডিকে দেন, কিন্তু সিআইডি কর্মকর্তা প্রথমে আমার থেকে সব ঘটনা সব কিছু জানার চেষ্টা করছেন। করার পরে উনি একদিন আমাকে ফোন করে বললেন যে ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সাথে দেখা করতে চান। তো আমি যাওয়ার পরে উনি এসপি স্যারের কাছে আমাকে নিয়ে গিয়ে উনি নিজেই এসপি স্যারের কাছে বর্ণনা করতে থাকেন যে আমার বাবা গণপিটুনিতে মারা গেছে। 2019 সালে পুলিশ যে মামলাটি করেছেন সেটা সত্য, রিপোর্ট দিয়েছেন এবং আমি নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য মামলা করেছি। তো আমি ওনাকে সব কিছু ব্যাখ্যা করলাম যে স্যার আমার বাবাকে এভাবে পূর্ব পরিকল্পিতভাবে জমি জমা নিয়ে আমার বাবাকে বিকেলবেলা ফারুক ফোন দিয়ে আনার পরে উনি 2019 সাল আমি তখন এসপি স্যার আমার থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সব ঘটনার বর্ণনা শুনতে চান। পুঙ্খানুপুঙ্খভাবে এসপি স্যার আমার থেকে বর্ণনাটা শুনতে চান, কিন্তু উনি আমাকে বর্ণনা করতে না দিয়ে উনি নিজেই বর্ণনা করছেন যে পুলিশ তদন্ত সত্য এবং আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করেছি হয়রানি করার জন্য। আমি কেন আগে মামলা করিনি, পুলিশ তদন্তই সত্য। পরবর্তীতে এসপি স্যার সততার সাথে ও নিষ্ঠার সাথে আমার থেকে ঘটনা জানতে চাই। আমি ব্যাখ্যা করি যে স্যার 2019 সালে আমার বাবাকে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে মাহমুদুল্লাহ নামের একজনের লগে ভেজাল হয়। তখন ওই ফারুক আর রাশেদ মাহমুদুল্লাহ ব্যক্তিকে দিয়ে আমার বাবার নামে একটা মামলা দেয় মৃত্যুর কয়েকদিন আগে। তা আমার বাবা মৃত্যুর 3 থেকে 4 দিন আগে জানতে পারে যে মাহমুদুল্লাহ মেম্বার ওনাকে এই মামলাটাতে জড়িত করেছেন। তো উনি এটা নিয়ে নোহাট বাজারে প্রতিবাদ করেন যে তুই আমার এই মামলা কেন দিলি, এটা নিয়ে জুতা নিয়ে উনি মারতে যাওয়ার এক পর্যায়ে মাহমুদুল্লাহ তখন ওনাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে যে আমি তোরে মেরে ফেলবো, নাহলে হাত পা কেটে ফেলবো, চোখ উপড়ে ফেলবো। তখন আমার বাবা এই কথাটা আবার আমার বড় বোনের ফোনে জানিয়েছেন যে মাহমুদুল্লাহ আমাকে এভাবে মারতে চাচ্ছে। ঠিক তার মাহমুদুল্লাহর সাথে ঝগড়ার 2 দিন পরেই এই ফারুক আর আরেকজন আছে আমাদের মামলার বাইরে শরীফ, এরা জসিম নামের একজন অজ্ঞাত ব্যক্তি আমার বাবার প্রতিপক্ষ, তাকে নিয়ে আসে যে মিলমিশ করাইয়া দিবে। তখন আমার বাবা এক কথাই উত্তর দিয়েছে যে তার সাথে আমি মিলমিশ করবো না, আমি যদি তার সাথে মিলমিশ করি আমার সুযোগ পাইলে মেরে ফেলবে, এই কথা বলে উনি চলে যান বাড়িতে। তার 2 দিন পরে ফারুক আবার বিকেলবেলা আমার বাবাকে ফোন দিয়ে আনেন যে মাহমুদুল্লাহর সাথে যে ওই যে পূর্বে যে ভেজালটা হয়েছে 2 দিন আগে,
সেই ভেজালটাই মিলমিশ করাই দিবে আমার বাবা আসতে। তখন আমার বাবা যখন ফারুকের কাছে আসে, আসার পরে বিকেল থেকে আমার আম্মু জানে যে ফারুকের কাছে গেছে, সেই হিসাবে আর করে নাই যে কোথায় আসে না আসে। রাত যখন গভীর হয় আমার বাবার ফোন বন্ধ, আর পাওয়া যায় নাই। সকালবেলা আমার ভাই ফোন দেয় ফারুকের যে আমার আব্বু কোথায়, ফোন চার্জ দিয়ে চট্টগ্রাম গেছে। ফোন চার্জ দিয়ে কোথায় গেছে। পরবর্তীতে সে আশ্বাসে আমরা থাকি যে হয়তো কোথাও আছে আমার বাবা। বিকেলবেলা আমার ভাই আবার ফোন দেয়, আছে কোথায় আছে আর কি। পরের দিন আমার ভাই আবার ফোন দিয়েছিল, তোর আব্বু জরুরি কাজে চট্টগ্রাম গেছে। তখন আমাদের সন্দেহ হয় যে আমার বাবা চট্টগ্রাম গেলে আমাদেরকে কেন জানাই যায়নি। তখন আমার আবার আপন আম্মু নাই, আমার আপন আম্মু মৃত 2009 সালে মারা গেছেন উনি। তো আমার সৎমা ফারুকের বাড়িতে আসে যে তোর খালুর এতদিন খবর নাই, তুই তো ফোন দিয়ে আনছিলি, সে কোথায় এখন। তখন ফারুক বলে যে সে আছে কোথায় আছে, ব্যস্ত আছে কাজে, আমাদেরকে বলে গেছে চট্টগ্রাম যাবে। তখন আমার আম্মু বলছে যে উনি চট্টগ্রাম গেলে তো আমাদেরকে কেন জানাই যাবে না। তখন আমাদের থেকে বিষয়টা সন্দেহজনক মনে হলে আমরা আমার বাবাকে খুঁজতে থাকি, বিভিন্ন স্থানে জানতে থাকি ফোনের মাধ্যমে। তখন আমি চট্টগ্রামে অধ্যয়নরত ছিলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে। তখন আমার ভাই তৃতীয় দিন ফারুকরা আবার ফোন দিলে ফারুক আমার ভাইকে উত্তেজিত হয়ে বলে যে তোর মাদার আমার কল দাস কিনলে তোর বাপ কই গেছে আমরা তো জানি না। তৃতীয় দিন তখন আমাদের সন্দেহটা আরও মানে গভীর হয় যে আমার বাবা তাহলে কোথায়। তখন আমার সৎমা আবার ফারুকের বাড়িতে আসে যে আমার বাবার সন্ধানে। তখন ফারুকে আমার সৎমারা ধাক্কায় বের করে দিয়েছে, আমরা জানি না, আপনি খোঁজ করে বের করে দেখেন। তো পরবর্তীতে আমরা ঠিক ঘটনার 4 থেকে 5 দিন পরে লোকমুখে শুনলাম যে আমার বাবার মতো একজন অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন, পশ্চিম সরুরিয়া গ্রামে মারা গেছেন। পুলিশ অজ্ঞাত হিসাবে সরকারি কবরস্থানে দাফন করছেন। তো পরবর্তীতে আমরা জেনে আসি থানাত। আসার পরে দেখি যে আব্দুল সাত্তার নামের একজন ব্যক্তিকে বাদী করে 150 থেকে 200 জন আসামি করে একটা মামলা করছেন। সেখানে উল্লেখ করছেন যে আমার বাপ চুরি করতে গিয়েছে, চোর সন্দেহে মানুষ মেরে ফেলছে গণপিটুনি দিয়ে, তবে কে বা কারা মারছে উনি দেখেননি। পরবর্তীতে পুলিশ ওই সময় একটা রিপোর্ট দেয়, ফাইনাল রিপোর্ট দেয় 7 মাস 17 দিন পরে একটা রিপোর্ট দেয় একই বছরের। সেখানে পুলিশও একই মর্মে দেয় যে আমার বাপ চোর সন্দেহে গণপিটুনিতে মারা গেছেন। কিন্তু সেখানে পুলিশ চুরি করতে গেলে একটা আলামত থাকে, যে অস্ত্র থাকে, ছুরি থাকে, চাকু থাকে, উনি কোনো কিছুই আলামত হিসাবে দেখাতে পারেননি বা জব্দ করতে পারেননি। এবং কি উনি মোহাম্মদ হোসেন নামের একজন বর্ণনা করছেন যে উনি পাহারা বসাইছেন, 150-200 জন লোক নিয়ে পাহারা বসাইছেন চোর ধরার জন্য। তখন রাতের এক সময় উনি শীতের জামার জন্য ওনার ঘরে যাওয়ার সময় উনি দেখলেন যে 2 থেকে 3 জন চোর ওনার ঘরের ডেলা খুনতেছে। তখন চোর করে ছিটকে দিলে এলাকাবাসী আসি গণপিটুনি দিয়ে মেরে ফেলছে, কে বা কারা মারছে উনি জানে না। কিন্তু আমাদের প্রশ্ন হলো গণপিটুনিতে স্বাভাবিক একজন ব্যক্তির মৃত্যু হলে সবাই দেখে যে কীভাবে মারা যায়, কিন্তু আমার বাবার মাথার উপরে ওরা কোপাইছে এবং কি ওনার হাতের রক কাটছে, নখ উপড়ে ফেলছে, তারপরে আপনার এই পায়ের রক কাটছে এবং কি ভারী বস্তু দিয়ে সম্ভবত ওনার পায়ে মেডিকেল বা সুরাতাল রিপোর্ট অনুযায়ী ওনার পায়ের যেই তালুটা আছে তালুর উপর থেকে 2টা আলাদা করে ফেলছে, মানে ঘিরা ভারী কোনো বস্তুর আঘাত কিংবা অস্ত্রের আঘাতে না। গণপিটুনির আমরা কোথাও আলামত দেখলাম না। এবং আমার বাবার লাশের একটা ভিডিও আছে আমাদের কাছে আছে, যে লাশের ভিডিও তো আমরা দেখি নাই যে ওনার গণপিটুনি কোনো আলামত। ওনার মুখ অক্ষত, ওনার শরীর অক্ষত। রাতের আধারে যদি কেউ কাউকে গণপিটুনি দিয়ে মারে তাহলে ওনার মুখ বসকাই যাবে, ওনার শরীর বসকাই যাবে, ওনার কোনো অস্তিত্ব থাকবে না, জামা কাপড় ছিঁড়ে যাবে। কিন্তু আমার বাবার লুঙ্গি আছে, আমার বাবার লুঙ্গিটা পর্যন্ত অক্ষত, শুধু কিছু রক্ত ছিল, কিন্তু লুঙ্গিটা সম্পূর্ণ ভালো, কোথাও ছিঁড়ে নাই, কিছু হয়নি। এবং আমার বাবার শরীরটাও সম্পূর্ণ অক্ষত। এখন আমরা সরকারের কাছে বা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, যেহেতু আমরা একটা ভিকটিমের পরিবার, আজকে 7 বছর ধরে আমাদের চোখের জল কেউ মূল্য দেয়নি, আমার বাবার হত্যার আমরা বিচার পাইনি। এবং কি আমরা ধারে ধারে ঘুরছি। আমরা 2025 সালের মামলা করার পরেও পুলিশ প্রহসনভাবে রিপোর্ট দিয়েছেন বা অবহেলা করেছেন বা আসামিদের সাথে পক্ষপাতিত্ব করে আমাদেরকে রিপোর্টটা দিয়েছেন। এবং কি পরবর্তীতেও সিআইডি যে রিপোর্টটা দিয়েছেন উনি তদন্ত যাওয়ার আগে উনি আসামিদের পক্ষে পক্ষপাতিত্ব শুরু করে দিয়েছেন। তো আমি ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে, মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার কাছে আমরা সুস্থ তদন্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী যেন শাস্তি নিশ্চিত করা হয়।